হ্যালো এভরিওয়ান, সবাইকে আজকের এই সামারি ক্লাসে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমরা বিশেষ আপেক্ষিকতা তথা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এর দুটো পোস্টুলেট বা দুটো সিদ্ধান্ত জানতে চলেছি এবং আমরা জানব কিভাবে আলবার্ট আইনস্টাইন এই দুইটা সিদ্ধান্তে আসতে পারছেন এবং আমরা জানব কিভাবে টাইম ডাইলেশন হয়। আর এটা নিয়ে কিছু ভুল ধারণা আছে, কিভাবে আসলে রিলেটিভিটি সূত্র প্রয়োগ করতে হয় সেগুলো আমরা ঠিকঠাক মতো দেখতে চলেছি। সো লেটস বিগিন। প্রথমেই আমরা একটা প্রশ্নের উত্তর দিতে যাচ্ছি, বিশেষ আপেক্ষিকতা তত্ত্বকে কেন বিশেষ বলা হয়? কেন বিশেষ? এটার উত্তর হলো আমাদের বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব দুইটা শুধু জড় প্রসঙ্গ কাঠামোতে খাটে। জড় প্রসঙ্গ কাঠামো কী জিনিস বা প্রসঙ্গ কাঠামো কী জিনিস? যার সাপেক্ষে কোনো কিছু আমরা মেজার করে থাকি এক্স ওয়াই জেড বলে, সেটাই আসলে প্রসঙ্গ কাঠামো। আমাদের রাস্তায় থাকা একটা খুঁটিও জড় প্রসঙ্গ কাঠামো হতে পারে বা অজড় প্রসঙ্গ কাঠামো হতে পারে। একটা খুঁটির সাপেক্ষে যদি আমরা এক্স ওয়াই জেড এগুলো বলি, তখন ওই খুঁটিটাই আসলে আমাদের জড় প্রসঙ্গ কাঠামো বা অজড় প্রসঙ্গ কাঠামো মানে প্রসঙ্গ কাঠামো হতে পারে। আবার একটা চলমান বাস, সেখানে আমরা বসে আছি, আমাদের সাপেক্ষে ডানে বামে অন্যরা বসে আছে, সেটা আমরা যেভাবে প্রকাশ করি সেই কেসে বাসটা একটা প্রসঙ্গ কাঠামো হয়ে যেতে পারে। সো এরকম অনেক প্রসঙ্গ কাঠামো হয়ে যেতে পারে, অনেক কিছুই প্রসঙ্গ কাঠামো হতে পারে, যে কোনো কিছুই প্রসঙ্গ কাঠামো হতে পারে। এখন প্রশ্ন হলো, প্রসঙ্গ কাঠামো কয় প্রকার? মোটামুটিভাবে আমরা আপাতত যেটা শিখতেছি, এটাই জড় প্রসঙ্গ কাঠামো আর অজড় প্রসঙ্গ কাঠামো, এই দুই প্রকার। সো জড় আর অজড় প্রসঙ্গ কাঠামো কিভাবে চেনা যাবে? চেনার উপায় কি আছে? চেনার উপায় হইল, জড় প্রসঙ্গ কাঠামোতে কখনো আমরা ত্বরণ পাবো না, অর্থাৎ একটা প্রসঙ্গ আরেক কাঠামো আরেকটা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো ত্বরণে থাকবে না। তাহলে কেমনে থাকবে? ত্বরণ নাই মানে সমবেগ আছে সেখানে। অর্থাৎ যদি একটা বাস 2 মিটার পার সেকেন্ড ত্বরণে না চলে 2 মিটার পার সেকেন্ড বেগে চলে, সমবেগে চলে, তখন ওই বাসটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। একটা ট্যাক্সি কাপ যদি 3 মিটার পার সেকেন্ড বেগে চলে, এটা ধ্রুব থাকে, সবসময় এই বেগেই চলে, তাহলে এটা একটা জড় প্রসঙ্গ কাঠামো। এখানে থাকা একটা মানুষ যদি চুপচাপ এখানেই বসে থাকে, সো সেই কেসেও আমরা এটার বেগ যেহেতু 0 মিটার পার সেকেন্ড, তাই এটাকে আমরা জড় প্রসঙ্গ কাঠামো বলতে পারি। যদি কোনো একটা বাস বা গাড়ি ত্বরান্বিত হয় বা অ্যাক্সিলারেট করে, যদি আমরা বলি 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে চলতেছে, যদি কোনো রকেট বা প্লেন আমাদের সাপেক্ষে ত্বরান্বিত হয় বা অ্যাক্সিলারেট করে, তখন ওটা অজড় প্রসঙ্গ কাঠামো হয়ে যাবে। তার মানে জড় প্রসঙ্গ কাঠামো মানে সমবেগ বা শূন্য বেগ, যেখানে ত্বরণ নাই। সো ত্বরণ আর নাই এমন জগতেই শুধু আপেক্ষিকতার বিশেষ যে তত্ত্ব আছে, যেটাকে বিশেষ আপেক্ষিকতার তত্ত্ব বলে, সেটা খাটবে। এই কারণে আমরা বলি এটা বিশেষ। সো বিশেষ কেন, সেটার উত্তর পেয়ে গেলাম। এখন চলেন আমরা বিশেষ আপেক্ষিকতার তত্ত্বগুলো জেনে নেই। বিশেষ আপেক্ষিকতা বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। বিশেষ আপেক্ষিকতা এটা আপেক্ষিকতা, আচ্ছা আমরা এটাকে ইংলিশ না লিখে বাংলায় লিখি, বাংলা না লিখে ইংলিশে লিখি। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি, এটার প্রথম কথা যেটা আলবার্ট আইনস্টাইন বলেন, সেটা হলো পদার্থবিজ্ঞানের সূত্রগুলো
সব প্রসঙ্গ কাঠামোতে বা সব জড় প্রসঙ্গ কাঠামোতে একই বা অপরিবর্তিত থাকবে। অপরিবর্তিত থাকবে। পদার্থবিজ্ঞানের সব এই প্রসঙ্গ কাঠামো বলতে শুধু জড় প্রসঙ্গ কাঠামোকে বলা হচ্ছে, কারণ আপনারা জানেন স্পেশাল থিওরি অফ রিলেটিভিটিতে অজড় প্রসঙ্গ কাঠামোর মধ্যে এটা খাটানো যাবে না। পদার্থবিজ্ঞানের সূত্রগুলো সব প্রসঙ্গ কাঠামোতে একই বা অপরিবর্তিত থাকে। এই কথাটার মানেটা কি? মানে ধরেন একটা সরল দোলক নিয়ে আপনি পৃথিবীতে এক্সপেরিমেন্ট করতেছেন, এটা সরল দোলকের সুতার দৈর্ঘ্য এবং এখানকার গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন দিয়ে আপনি সূত্র অ্যাপ্লাই করলেন T=L/L/G। এটা আসলে পর্যায়কাল নির্ণয় করার, এখান থেকে ফিরে আবার এখানে আসার টাইম নির্ণয় করার একটা সূত্র। যদি এই সূত্রটা পৃথিবীতে খাটে তাহলে এটা পৃথিবীতে খাটলে এটা চাঁদেও খাটবে, এটা চাঁদে খাটলে এটা মঙ্গল গ্রহেও খাটবে। এভাবে করে সব জায়গায় এই সূত্রটা যদি খাটে, সব রিফারেন্স ফ্রেমের সাপেক্ষে খাটে, এটা গাড়িতে খাটলো, পানিতে খাটলো, দৌড়াইলে খাটলো, বসে থাকলে খাটলো, এরকম বিভিন্ন রিফারেন্স ফ্রেমের সাপেক্ষে আমরা যদি এই সূত্রটা ব্যবহার করে দেখি, এটা সব জায়গায় যদি সেমভাবে ঠিক মতো পারফর্ম করে। যদি এমন একটা গ্রহে গেলেন যেখানে মনে করেন T=2π√L/G করে জি এর মান ওই গ্রহেরটা বসাইলেন, এল এর মানও ঠিক মতো বসাইলেন, তারপরে দেখলেন যে টাইম মিলতেছে না, পর্যায়কাল মিলতেছে না, পরীক্ষা করে দেখা গেল, তাইলে আপনার এই সূত্রটা ঠিক নাই। আলবার্ট আইনস্টাইন এই কথাই বলতেছে তার প্রথম পোস্টুলেটের মধ্যে, যে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো যদি সঠিক হয় তাহলে সব রিফারেন্স ফ্রেমেই ওটা খাটবে। এটার এক্সাম্পল আমি একটা জাস্ট দেখাইলাম, T=2π√L/G। তবে দুঃখের কথা, আপনারা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বা রিলেটিভিটি পড়তে যায় পরবর্তীতে জানতে পারবেন একটা সময় আমাদের খুবই জনপ্রিয় সূত্র F=ma, এটা সবসময় খাটে না। কোনো একটা জিনিসের গতি অনেক বেড়ে গেলে F=ma সূত্র দিয়ে সেটার মধ্যে বল টল ব্যাখ্যা করা যাবে না। ফোর্স ট্রান্সফরমেশন ল আছে, ফোর্স ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স আছে, সরি ল না, সেই জিনিসগুলো আপনারা পরবর্তীতে দেখতে পারবেন। মানে নিউটনের F=ma সূত্রটাই ভুল। এটা এই কথাটার মাধ্যমে আসলে আলবার্ট আইনস্টাইন বুঝাইতে চাচ্ছে যে সকল সূত্র খাটবে না ওটা পরিবর্তন করে নিতে হবে, কিন্তু পদার্থবিজ্ঞান যদি কোনো সূত্র দিয়ে থাকে সেটা সব রিফারেন্স ফ্রেমেই সঠিক হওয়ার কথা। এটা হলো প্রথম সিদ্ধান্ত। দ্বিতীয় সিদ্ধান্ত যেটা, সেটা আলবার্ট আইনস্টাইন ম্যাক্সওয়েলের আলোর বেগ নির্ণয় সূত্র C=μ/ε0 এটা দেখে বের করছে। এটার মধ্যে দেখেন কোথাও কোনো মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমে, কোথাও কোনো মাধ্যমের সাপেক্ষে বলতে আমি বলতে চাচ্ছি মাধ্যমের বেগের সাপেক্ষে এই আলোর বেগের কোনো চেঞ্জ নাই, কারণ আলোর বেগের মধ্যে যে μ/ε0 আছে এগুলো শূন্য মাধ্যমে ফিক্স ভ্যালিউ, তাই ওভারঅল শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় 3×10⁸ আসে। আর আলো যেহেতু কোনো মাধ্যম দিয়ে চলে না, ইথার নামের কোনো মাধ্যম নাই, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্টে প্রমাণ হয়েছে, সেই কারণে আলবার্ট আইনস্টাইন বলতেছে যে যেখান থেকে আলো মাপেন না কেন আলো সবসময় একই বেগে চলবে, এটাই আপনি বের করে দেখতে পারবেন। সো আপনি একটা গাড়ি নিয়ে সামনে আগান বা আপনি পিছনে আগান, তাতে কিছু আসা যায় না। আপনি যদি এই গাড়িতে থাকেন, এই গাড়ির বেগ যদি 3 মিটার/সেকেন্ড হয়, তাহলে এই গাড়ির বেগ যদি 7 মিটার/সেকেন্ড হয়, আপনার মনে হইতে পারে যে আপনার সাপেক্ষে এই বি গাড়িটা একটু কম বেগে, মানে 7-3 বেগে চলতেছে, কিন্তু এটা হলো গাড়ির আপেক্ষিক বেগের ক্ষেত্রে আপনি খাটাইতে পারেন এরকম কথাবার্তা, যদিও এটা আসলে রিলেটিভিস্টিক মেজারমেন্ট না। কিন্তু আলবার্ট আইনস্টাইন বলতে চাচ্ছে যদি এটা আলো হইতো সেই ক্ষেত্রে C-3 কখনোই হবে না। এই এ গাড়ির সাপেক্ষে আলোর বেগ, লাইটের বেগ সবসময় সি হবে, মানে 3×10⁸ হবে। এটা হলো এক্সপেরিমেন্ট, মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট এবং আদার অনেক এক্সপেরিমেন্ট এবং ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের উপর যে ফর্মুলেশনগুলো ম্যাক্সওয়েল করেছেন সেগুলো দেখে আলবার্ট আইনস্টাইন বুঝে দেন সিদ্ধান্ত নিয়েছেন যে সেকেন্ড পোস্টুলেটের মধ্যে আলোর বেগের কনস্ট্যান্সি বা ধ্রুবতা নিয়ে একটা স্টেটমেন্ট দেওয়া দরকার। সেটা সে দিল। এটাই হলো স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির দ্বিতীয় তত্ত্ব বা দ্বিতীয় থিওরির দ্বিতীয় পার্ট আর কি। পুরো থিওরিটা 2টা লাইনের মধ্যে এক্সপ্লেন করেছেন উনি। সেই দ্বিতীয় লাইনটা হলো আলোর বেগ, এটা আসলে বলা হচ্ছে শূন্য মাধ্যমে আলোর বেগ।
শূন্যে আলোর বেগ যে কোনো বা সব প্রসঙ্গ কাঠামোতেই ধ্রুব থাকবে। পুরো ইউনিভার্সাল কনস্ট্যান্ট এটা, শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় ধ্রুব থাকবে। যেই মাপুক, একটা মানুষ দৌড়ানোর সময় আলোর বেগ মাপুক, একটা মানুষ প্লেনে রকেটে থাকা অবস্থায় মাপুক, একটা মানুষ রিক্সায় থাকা অবস্থায় মাপুক, যেখানেই মাপুক শূন্য মাধ্যমে আলোর বেগ সবসময় সেম পাবে। কারণ আলো আসলে কোনো মাধ্যমের উপর ডিপেন্ড করে না, শূন্য মাধ্যমে আলো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ হিসেবে মুভ করতে থাকে বা প্রোপাগেট করতে থাকে। এখন আসেন আমরা জেনে ফেললাম দুইটা তত্ত্ব। এই তত্ত্ব দিয়ে আমরা এখন দুনিয়ার অন্যান্য মেজারমেন্ট, অন্যান্য ফর্মুলাকে এখন ঠিক করব। এর মধ্যে অনেক ফর্মুলা আছে ক্লাসিক্যাল বা প্রাচীন পদার্থবিজ্ঞানের, যেগুলো নষ্ট হয়ে যাবে, মানে ধ্বংস হয়ে যাবে, যেগুলোর কোনো ভ্যালিউ নাই। আর প্রাচীন পদার্থবিজ্ঞানীদের ধারণাগুলো চুরমার হয়ে যাবে এই সত্যটার কারণে। আর এটা কিন্তু সত্যর উপর বেস করে, মানে প্রকৃতিতে যে এক্সপেরিমেন্টগুলো আলবার্ট আইনস্টাইন পাইছে তার উপর বেস করে এই স্টেটমেন্টটা উনি দিয়েছেন। তার মানে এটা 100% সত্য কথা, বাকি জিনিসগুলোর ব্যাপার আসলে ঠিক নাই। আমাদের দৈর্ঘ্য সম্পর্কে ধারণা, তারপর সময় সম্পর্কে ধারণাতে অনেক কিছু পরিবর্তন আসবে এখন এটার ভিত্তিতে। তো এই দুইটা সত্যের এই দুইটা ফর্মুলার মধ্যে বা এই দুইটা তত্ত্বের যে দুইটা স্টেটমেন্ট, এই দুইটা পোস্টুলেটের মধ্যে আমরা কোনো আর ঝামেলা বের করতে যাব না, কারণ আমরা একটা ক্লাস এর উপরেই করেছি। আলোর বেগ কেন ধ্রুব, কেন মাইকেলসন মৌলি বের করলো ইথার নাই, এইসব জিনিসপত্র আমরা আগেই জেনে ফেলছি। সো এইবার চলেন আমরা দেখি কাল দীর্ঘায়ন কিভাবে হয়। আমরা যে টপিকটা পড়তে যাচ্ছি এটাকে বলা হয় কাল দীর্ঘায়ন। বা বানামটা নাম একটু ঠিকঠাক করে নিন আপনারা বই দেখে, কাল দীর্ঘায়ন বানানো হয়তো হয় নাই। লেন্থ এবং টাইম দুটার মধ্যেই রিলেটিভিস্টিক ইফেক্ট আছে। কাল দীর্ঘায়ন কাকে বলে সেটা একটু বলে দিতেছি। আমরা যদি ছোট্ট একটা মেজারমেন্ট দেখি, ধরেন এইটা একটা কাচের টুকরা, এটা একটা কাচের টুকরা। এই এ কাচের টুকরা থেকে বি কাচের টুকরায় আলো যাচ্ছে। তো আলো যাওয়ার সময় ধরেন এখান থেকে রওনা দিল, আলো ওপরে গেল, তারপর আবার বাড়ি খেয়ে নিচে ফিরে আসলো। তো এরকম হইল। যদি এই ঘটনাটা যে জায়গাটায় ঘটতেছে ওই জায়গাটায় একটা বেগ থাকে, মানে এই যন্ত্রটায় পুরো জিনিসটা যদি একটা ট্রেনের মধ্যে হয় বা একটা রুমের মধ্যে হয়, তাহলে ওইটার একটা বেগ থাকতে পারে। তো সামনের দিকে আমরা ধরে নিলাম যে এটা ভি বেগে চলতেছে। তো ভি বেগে চললে এই পুরো ঘটনাটা ভেতর থেকে দেখতে এরকমই মনে হবে, উপরে একটা আলোক রশ্মি গেল আবার বাড়ি খায় ফিরে আসলো, এরকম দেখতে মনে হবে। কিন্তু এই ঘটনাটা, এই দৃশ্যটা দেখতে পারবে এই ট্রেনের ভেতরে থাকা, মানে ট্রেনের ভিতরে স্থির আছে যে লোকটা, সে দেখতে পারবে। সো স্থির অবজারভার এটা দেখতে পারবে এই ছবিটা। কিন্তু যে অবজারভার বাইরে স্থির আছে, মানে যে অবজারভার স্থিতিশীল কোনো জিনিস ঘটনা দেখতেছে না, মানে এই জায়গাটায় যে মানুষটা দাঁড়িয়ে আছে এইখানে ট্রেনের ভিতরে নিজেকে স্থির মনে করতেছে এই অবজারভারটা। আর এই ট্রেনের বাইরে থাকা একটা লোক, যার বেগ আসলে ভি না, জিরো বেগ, এই লোকেরও বেগ কিন্তু ভি, মানে এই লোকের সাপেক্ষে এই যন্ত্রটা স্থির আছে, কিন্তু এই লোকের বেগ ভি ইকুয়াল টু 0। তার মানে এই লোকের সাপেক্ষে ট্রেনটা বা এই পুরো যন্ত্রটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো আমরা পুরো যন্ত্রটা যদি এগিয়ে যায় তাহলে কীরকম যন্ত্রণা দেখা যাবে সেটা একটু বোঝার চেষ্টা করি। দেখেন আমরা এইটাকে আঁকলাম বারবার করে, এতবার আঁকার কি দরকার আছে, কি আসলে করতে চাইতেছেন স্যার, আপনারা বুঝতে পারবেন একটু পরে। আমরা এটা আঁকলাম, এটা আঁকার পরে দেখেন আমাদের আলোটা এইখান থেকে বের হয়ে আসছিল, এই লোক কিন্তু দেখতেছে উপরে আসছে নিচে নামছে এরকম দেখতেছে, বাট যদি উপরে আইসা নিচে নামে এরকম দেখতেছে। কিন্তু এই একই ঘটনা বাইরে থেকে দেখলে দেখা যাবে আলো আসলে এইখান থেকে গেছে, ততক্ষণে ভি বেগে এটা যেহেতু মুভ করতেছে, এই জিনিসগুলো ভি বেগে মুভ করতেছে, তাই
আলোক রশ্মি এখানে চলে যাবে, তারপরে বাড়ি খেয়ে এখানে ফিরে আসবে। এটা কিন্তু এই লোক দেখতে পারবে, এই লোক, কিন্তু ভিতরে থাকা লোক এটা বুঝতে পারবে না যে তার এত দূরত্বে যাইতে হয়েছে, আলোক রশ্মিটা এখান দিয়ে আসার সময় এত দূরত্ব গেল, এত বেশি দূরত্ব গেল, সেটা সে অনুভব করবে না। তো বোঝাই যাচ্ছে টাইমের মেজারমেন্টেও গ্যাঞ্জাম হবে। গ্যাঞ্জাম হবে কেমন? ধরেন এই লোকটার স্থির অবস্থায় এই ট্রেনের সাথে এই আলোটাকে মাপছে, আলোটা উপরে যাইতে টাইম লাগছে মনে করেন t0। স্থির অবস্থায় কেউ একই রিফারেন্স ফ্রেমে থেকে, মানে গতিতে না থেকে, গতিশীল কোনো কিছুকে মাপা হচ্ছে না, ও যে বেগে আছে ট্রেনটা ওই বেগে আছে, তাই ওর সাপেক্ষে ট্রেনটা স্থির। ওই স্থির ট্রেনে সে একটা ঘটনা মেপেছে, এটা হলো t0 বলতেছি আমি। এরপর আপনাদের এটা মনে করেন t0 বলতেছি, কিন্তু বাইরে থেকে যে এই ঘটনাটা দেখছে সে এই ঘটনাটাকে একটু বেশি সময় ধরে হইতে দেখবে, কারণ এটা দেখতেই পাচ্ছেন অতিভুজের মতো হয়ে গেছে। আমি এই জিনিসগুলোকে একটা নাম দেই, এই দূরত্বটাকে ডি বলতেছি, তাহলে এই দূরত্বটাও আমাদের ডি হবে। এরপর এই যে দূরত্বটা ভূমি থেকে এইটুকু দূরত্ব, এটাকে আমি একটা এল বলতেছি, আর এইটুকুর এস বলতেছি, এই অতিভুজটা। এই লোকটা দেখতেছে ডি দূরত্ব ট্রাভেল করতেছে লাইট, তাতে t0 টাইম লাগতেছে, কিন্তু বাইরে থেকে এই লোকটা দেখতেছে এস দূরত্ব ট্রাভেল করতেছে লাইট, বাইরে থেকে লোকটা দেখতেছে, এবং এতে বেশি সময় লাগার কথা একটু। যাই হোক, এটা কত লাগবে না লাগবে এটা আমরা দেখব, কিন্তু আমরা ধরে নিচ্ছি এই জায়গাতে টাইম যেটা লাগতেছে এস দূরত্ব ট্রাভেল করতে, সেটা হলো টি। বাইরে থেকে কেউ গতিশীল কিছুকে দেখেছে, এটা হলো বাইরে থেকে দেখতেছে, এটা হলো গতিশীল জিনিসটা। এটা হলো সে অবজারভার যে গতিশীল দেখতে পাচ্ছে, গতি দেখতে পাচ্ছে, গতি অবজার্ভ করতেছে। এখন আপনাদের মনে হইতে পারে ওর তো বেগ 0, ওরে গতি লিখলেন কেন? আসলে ও 0 বেগে আছে, ও গতিশীল একটা ট্রেনকে দেখতেছে, এই কথা বলছি, আর কিছু না। এইবার আসেন আমরা এখান থেকে টাইম ডাইলেশনের ফর্মুলা বের করে ফেলি। এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করতেছি, এস ইজিক্যাল টু এস স্কোয়ার ইজিক্যাল টু এল স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার ইজিক্যাল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, এস ইজিক্যাল টু ভিটি ফর্মুলা ফেলি। এখানে ধরেন এখান থেকে আলো যাচ্ছে, তাই আলোর বেগ এখানে কত? সি। সো আলোর বেগ সি বেগে যাচ্ছে আলো এইদিকে। একই রকমভাবে আলোর বেগ এইটাও সি হবে, কারণ আপনাদের মনে হইতে পারে যে উপরে নিচে যাচ্ছে আলো, আর এটা তো ডানে বামে যাচ্ছে আলো, তো আলোর বেগ চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আলোর বেগ চেঞ্জ হয় না কোনোদিনও। একটু আগে আমি আপনাদের বলে আসছি, আলবার্ট আইনস্টাইন এই যে লিখে রাখছে, শূন্য মাধ্যমে আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে না। একটা ট্রেন দৌড়াচ্ছে নাকি স্থির আছে তাতে আলোর বেগের কিচ্ছু আসে যায় না, আলোর বেগ সি থাকবে। তাইলে সি টি, এস ইজিক্যাল টু সি টি, তাইলে এস স্কোয়ার ইজিক্যাল টু সি স্কোয়ার টি স্কোয়ার। এল এর মান কত হবে? এই ট্রেনটা ভি বেগে দৌড়াচ্ছে সামনের দিকে, ভি বেগে, তো ভি বেগে দৌড়াচ্ছে, ভি বেগে দৌড়ায় এই পার্টিকুলার টাইমে সে কতটুকু যাবে সামনের দিকে, এটা বের করা খুব কঠিন কাজ নাকি? এটা কঠিন করা কাজ একদমই না। এস ইজিক্যাল টু ভিটি দিয়ে এটা বের করা যাবে, যেহেতু এইদিকে হরাইজন্টাল মানে এক্স এক্সিসের দিকে ভি বেগ আছে, তাই আমরা লিখতে পারি যে এল ইজিক্যাল টু ভিটি, এল ইজিক্যাল টু ভি টি, তাহলে এল স্কোয়ার ইজিক্যাল টু ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস ডি এর মান হলো ডি স্কোয়ার। ডি হলো এইটুকু দূরত্ব। আমি যদি এখানে এস ইজিক্যাল টু ভিটি অ্যাপ্লাই করতাম, তাহলে ডি ইজিক্যাল টু আলোর বেগ হলো এটা সি, আর এই টি নট আমরা কেন এই টিটা এখানে বসাই দিলাম না? কারণ আমরা আসলে এই সূত্রটা বসাইছি ডি দৈর্ঘ্য বের করার জন্য, যেটা আসলে স্থির থাকা, এই ট্রেনের ভিতরে স্থির থাকা অবজারভার মেজার করেছে। সো এই কারণে আমরা এই ডি ইজিক্যাল টু সি টি নট লিখতে পারবো, কিন্তু ডি ইজিক্যাল টু সি টি লিখতে পারবো না। টি হলো এই বড় সময়টা যেটা এখান থেকে এখানে আসতে মেজার করেছে এই লোকটা, যে লোকটা স্থির ছিল বাইরে, ট্রেনের বাইরের লোকটা, যার সাপেক্ষে ট্রেনটা গতিশীল আর কি, যে কারণে গতি লিখছি। সো এটাকে আমরা এখানে ডি ইজিক্যাল টু সিটি, এটাকে ডি স্কোয়ার ইজিক্যাল টু সি নট টি স্কোয়ার, এটা লিখলাম। এখন আর কি করব, আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, একটু ক্যালকুলেশনটা দেখিয়ে দিই আপনাদের কষ্ট যেন না হয়, এই কারণে সি স্কোয়ার টি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার টি স্কোয়ার সি স্কোয়ার টি নট স্কোয়ার। টি নট স্কোয়ারটাকে বামে রাখতেছি, আমি আসলে এখান থেকে কমন নিতে চাচ্ছি টি স্কোয়ারটাকে, তাহলে কমন নিই, সি স্কোয়ার ভি স্কোয়ার কমন নিলাম। তারপরে আমি আসলে কি করতে চাচ্ছি আরও বলেই দিই, এখন আমি সি স্কোয়ার দিয়ে ভাগ করে দিই, একটু দেখেন, সি স্কোয়ার দিয়ে ভাগ করে দেই মানে হলো সি স্কোয়ার দিয়ে ভাগ করে দেই। অনেকে এবার একটু গণিতে যদি দুর্বল থেকে থাকেন, আমি এক লাইনে করে দিতে চাচ্ছিলাম। এটা দেখেন, সি স্কোয়ার কাটা 1,
তারপরে ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে আসতেছে, এটা ইজ ইকাল টু এই জিনিসটা আসতেছে। তারপরে একটু যাই, তাহলে টি এর ভ্যালু কত হবে? টি এর ভ্যালু হবে হলো টি নর, আর এইটা নিচে চলে আসবে, রুট ওভার করে ফেলছি, দুই পাশেই রুট করে ফেলছি, তাই এইভাবে অ্যান্সারটা আসতেছে। এই পুরো জিনিসটাকে আমরা এইভাবে লিখতে পারি টি ইজ ইকাল টু টি নট গামা, যেখানে গামা জিনিসটা হলো 1/রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। অনেকেই মনে করে এটা ধ্রুবক, না এটা ধ্রুবক না, সরাসরি লিখে দিলাম। এটা জাস্ট আমরা এই জিনিসটা দেখতে একটু জঙ্গলি দেখা যায়, এটা একটু সহজভাবে সুন্দরভাবে এক লাইনে সুন্দর করে লেখার জন্য এভাবে লিখলাম, আর কিছু না। সো আর গামা না লিখে মামা কেন লিখলাম না? অনেক রিলেটিভিটি পদার্থবিজ্ঞানীরা এই জিনিসটাকে গামা হিসেবে প্রকাশ করেছে, তাই আপনাদের বই পড়তে সুবিধা হবে, তাই আমি আসলে এটাকে গামাই লিখলাম, মামা লিখলাম না। তো এভাবে আসলে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা একটা চমৎকার ব্যাপার। কি চমৎকার ব্যাপার? টি আর টি ন সমান আসে নাই, তাহলে তো খুবই আজগবি ঘটনা ঘটে গেল। কি ঘটলো আসলে? আসলে যে ঘটনাটা ঘটলো সেটাকেই বলা হয় রিলেটিভিস্টিক ইফেক্ট অন টাইম বা টাইম ডায়ালেশন। কি হইলো দেখেন, এই টি আসলে বড় হয়ে গেছে টি নরের থেকে। টি নটটা কি? একটা ঘড়ির টাইম ধরেন মাপতেছিলাম, একটা ঘটনার টাইম মাপতেছিলাম। ধরেন ঘটনা বলতে কি বোঝাইতে পারেন? মনে করেন একটা জুস খাইতেছেন, আপনি জুস খাওয়ার সময় জুস খাইতে কতক্ষণ লাগবে সেটা মেজার করলেন। ওই জুসটা বাইরে থেকে কেউ আপনারা খাইতে দেখলে সে ওই একই জিনিস মেজার করলো, সে দেখবে যে আপনার জুস খাইতে একটু বেশি সময় লাগছে। ধরেন আপনি একটা জুস খাওয়া শুরু করছেন, আপনার 10 মিনিট টাইম লাগছে, আপনি এই ট্রেনের মধ্যে আছেন, আপনার বন্ধু বাইরে থেকে দেখবে যে আপনার জুসটা খাইতে 10 মিনিট টাইম লাগে নাই, 10 মিনিটের থেকে আরও কিছু বেশি টাইম লাগছে। কারণ কারণ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি, ম্যাথমেটিক্যালি বের হয়ে আসছে টি ইজ ইকাল টু টি নরের থেকে গামা গুণ বড় হবে। এইটা কি জিনিস? সেটা হলো স্থির অবস্থায় বসে বসে যে জুস খাইতেছিল সে এই টাইমটা মেজার করছে, আর বাইরে থেকে গতিশীল অবস্থায় যে মানুষটা এই একই ঘটনাকে দেখছে সে এই টাইমটা মেজার করেছে। গতিশীল অবস্থায় কাউকে যদি আপনি দেখেন তখন তার টাইমের মেজারমেন্টটা এরকম হবে। তার মানে এখান থেকে বোঝা যাইতেছে যদি কেউ মনে করেন একটা রকেটের মধ্যে গতিশীল থাইকা আসে 20 বছর, তাইলে যদি গামার মানটা ক্যালকুলেট করে আপনি 2 পান, তাইলে পৃথিবীতে আসার পর ধরেন 20 বছর ওই লোক হইলো রকেটে ছিল, কিন্তু পৃথিবীতে ওই একই টাইমকে মেজার করলে দেখা যাবে 40 বছর হয়ে গেছে, কারণ টি ইজ ইকাল টু টি নর গামা 20 ইন্টু 2 40 বছর। সো এভাবে করে আসলে টাইমে রিলেটিভিস্টিক ইফেক্ট কাজ করে, খুব ইন্টারেস্টিং জিনিস, যেটার ফর্মুলা আমরা মাত্র ডিরাইভ করে ফেললাম। আপনাদের একটু গুরুত্বপূর্ণ কথা বলে দেই, এইখানে পিথাগোরাসের সূত্রটা ইউজ করলাম দেখে আপনারা হয়তো ভুলে যাচ্ছেন কোথায় আলবার্ট আইনস্টাইনের সূত্র কোথায়। এই দেখেন এইখানেই বলা হয়েছে শূন্য মাধ্যমে আলোর বেগ প্রসঙ্গ কাঠামোর উপর নির্ভর করে না, এটা ব্যবহার করে এই জিনিসটা বের করা হয়েছে। আমি এইখানে কিন্তু উপরের দিকে একটা বেগ যাচ্ছে আলোর সি, এটা ডানে যাচ্ছে, ওইটার C/2 বা C/3 এরকম কিছু না লেখা মানে সি লিখছি, মানে আলোর বেগের উপাংশ নিছি, কিন্তু সেটারও মান সি পাওয়া যাইতেছে। আসলে এটা উপাংশ বলা যায় না, আলোর বেগ সব জায়গা দিয়ে একই রকম থাকে। তো এই কারণে আলবার্ট আইনস্টাইনের সূত্র এটার ভিতরে এই যে বারবার সি লিখতেছিলাম ওইটার মধ্যে অ্যাপ্লাই করা হয়েছে। আপনারা মনে করেন না আলবার্ট আইনস্টাইনের সূত্র ব্যবহার করি নাই, কাল দীর্ঘায়ন বের করে ফেলাইলাম। কাল দীর্ঘায়ন ব্যাপারটা কি? ধরেন এইখানে এই যে আপনি জুস খাইতেছিলেন বা 7 আপ খাইতেছিলেন এই গাড়ির ভিতরে, এই জিনিসটা 2 মিনিটে মনে করেন আপনি খাইতে পারছেন, কিন্তু বাইরে থেকে যে লোক দেখবে, আপনি তো এটা স্থির টাইম মানে টি নট বলতেছেন, বাইরে থেকে যে লোক দেখবে সে এটাকে 2 এর থেকে বেশি দেখবে, 3 দেখবে বা 4 দেখবে বা 5 দেখবে, 5 সেকেন্ডও 5 মিনিটও দেখতে পারে। সো বাইরে থেকে যে দেখবে সেটাকে বেশি দেখবে, মানে দীর্ঘায়িত করে দেখবে, এর নাম কাল দীর্ঘায়ন। আবার অন্যভাবে বলতে পারেন আপনার যে গাড়িতে জুস খাইতেছেন ওই জুস খাইতে আসলে প্রকৃতপক্ষে বাইরের থেকে আইসা, গাড়ির থেকে বাইরে আইসা খাইলে ওই জিনিসটা আরও মানে যে টাইমে আসলে এখানে আপনি জুসটা শেষ করতে পারবেন সেই জিনিসটা আরও দীর্ঘায়িতভাবে কেউ দেখতেছে বাইরে থেকে।
মনে করেন এখানে একটা সিনেমা চলতেছে, ওই সিনেমাটাকে যদি বাইরে থেকে কেউ দেখার চেষ্টা করে, সিনেমাটা আরও বেশি লেন্দি হয়ে যাবে। 2 ঘন্টার সিনেমা মনে হবে যে 4 ঘন্টা করে চলতেছে বাইরে থেকে দেখলে, কারণ ওই সিনেমাটা এমন জায়গায় চলতেছে যেটা গতিশীল কোনো কিছুর সময় আসলে ওইটার ভিতরে স্লো চলে। তার মানে আপনি একটা ভালো ঘড়ি হাতে নিয়ে ধরেন একটা ট্রেনের মধ্যে উঠলেন, সেটার গতি যদি অনেক বেশি থাকে তাহলে আপনার ঘড়ি দেখবেন যে টাইম দেখাইতেছে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, বাইরে এসে দেখবেন তার থেকে অনেক বেশি টাইম চলে গেছে। তো আপনার ঘড়িতে মনে করেন 12টা বাজে, আপনার ঘড়িতে মনে করেন এরপর 1টা বাজবে। তো আপনি যদি এই ঘড়ি নিয়ে ট্রেনের মধ্যে থাকেন একটা বেগে চলমান, তাহলে এই ঘড়ি পরে যখন 1টা বাজবে তখন বাইরে এসে দেখবেন যে দুনিয়ার ঘড়িতে মনে হয় 3টা বেজে গেছে গা, কারণ আপনার ওই 1 ঘন্টা মেজারমেন্টটা দীর্ঘায়িত হয়ে বড় হয়ে যাবে এই জায়গাটায়। সো এটাই আসলে কাল দীর্ঘায়ন বলে। আমরা আসলে বেগ দিয়ে অঙ্ক করে বের করতে পারি যে আসলে কতখানি দীর্ঘায়িত হবে। ধরেন এই একটা বাস আছে, এই বাসের বেগ হলো v=0.8c, মানে আলোর 80%। এই বাসের মধ্যে যদি আপনি ধরেন 2 ঘন্টা বসে থাকেন, তারপর নাইমে আসেন, তাহলে আপনার আসলে কত সময় সামনে যেতে পারবেন, বা দুনিয়ার অন্যান্য মানুষের কাছে এই 2 ঘন্টা আসলে কত, সেটা আপনি বের করতে পারবেন। আপনি বাসে যেটা ফিল করছেন এটা হলো রেস্ট কন্ডিশনে, মানে আপনি নিজেই ওইখানে ছিলেন, ওই জায়গার টাইম টি-নর। আর বাইরে থেকে যারা দেখবে তারা এটাকে কত দেখবে, সেটা দেখবে হলো টি-নর গামা, একটু বেশি দেখবে আর কি। গামার মানটা বের করলে বের হয়ে যাবে 1/√1 - v²/c²। v²/c² মানে হলো ভি সি, এর দুইটা কাটা, c² কাটা, সো 0.8 হোল স্কোয়ার। এরপর আপনি এই গামার ভ্যালু একটা বের করে দেখতে পারেন, যাই আসবে সেটা দিয়ে এই 2 আওয়ারকে গুণ করে দিবেন গামা দিয়ে, তাইলে আপনি নতুন টাইমটা পেয়ে যাবেন। আসলে বাইরে থেকে যারা এই 2 ঘন্টার ঘটনাটাকে অবজার্ভ করবে, তারা আসলে দেখবে যে 2 ঘন্টার ঘটনা 4 ঘন্টা পরে বা 6 ঘন্টা পরে বা 8 ঘন্টা পরে হচ্ছে। এত বেশি আসবে না, হয়তো আবার আসতেও পারে, কারণ আমি এখানে অনেক বেশি বেগ দিছি। এত জোরে গাড়ি চলে না কোনোদিনও, এত জোরে গাড়ি দুনিয়ার কোথাও চলে না। এখন অনেকেই মনে করে যে এই জায়গাটা থেকে অনেকের মনে ধারণা হয় যে যদি 40 বছর লাগে 20 বছরের কাজ হইতে, তাইলে মনে হয় পৃথিবীতে 40 বছর গেলে ওইখানে 20 বছর যাবে। মানে খুব সহজ করে বলি, একটা ট্রেনের মধ্যে বা একটা রকেটের মধ্যে যদি কেউ উঠে জার্নি করে 10 বছর, আর গামার মান যদি ওইখানে ক্যালকুলেশন করে 2 আসে, সেই ক্ষেত্রে এর মানে হলো 10 বছর রকেটে থাকার পরে যদি কেউ পৃথিবীতে আবার স্থিরভাবে ফিরে আসে, মানে ওর গতি ভি ছিল ওইটা যদি 0 হয়ে যায়, v0-তে চলে আসে, তখন কি হবে? তখন সে নর্মালি 10 বছর পর আসছে না, বরং দেখা যাবে 20 বছর পর এখানে আসছে। পৃথিবীতে ততক্ষণে 20 বছর হয়ে যাবে, 20 বছর ফিউচারে চলে যাবে এই লোকটা, যে 10 বছর রকেটে ঘুরে আসছে, সে মোটামুটি পৃথিবীর ফিউচারে চলে আসবে। তার পৃথিবীতে শুধু 10 বছর যায় নাই, ততক্ষণে 20 বছর চলে গেছে। তো অনেকে মনে করে এই ফর্মুলাটা আসলে রিভার্সেবল, মানে যদি পৃথিবীতে আমরা 20 বছর সময় কাটাই, তাইলে মনে হয় রকেটে যায় আমরা দেখতে পারবো রকেটের মনে হয় মাত্র 10 বছর সময় অতিবাহিত হয়েছে। এই কথাটা মিথ্যা কথা। এই যে মিথ্যা কথা বলতেছি, এটা আপনারা বুঝতেছেন না। আপনাদের মাথার মধ্যে কিছু দিয়ে একটা ঠাস করে বাড়ি দিতে ইচ্ছা করতেছে এখন আমার, কিন্তু তাতে তো আপনারা ব্যথা পাবেন, তাই মাথাটাকে একটু অন্যভাবে বাড়ি দিতেছি। আবার বলি কথাটা, আস্তে আস্তে শোনেন। আপনারা যদি কোনো টিচার হয়ে থাকেন, তাহলে আরও বেশি ভালো করে কান খুলে শোনেন। 10 বছর ওইখানে রকেটে থাইকা আসলে ওই টাইমটা যদি কেউ পৃথিবীর থেকে মেজার করতো, তাহলে ওটা 20 বছর পাইতো। এই কথার মানে তা না যে 20 বছর পৃথিবীতে আপনি বসে থাকলে ওই টাইমটা রকেটে থাকা কেউ মেজার করলে 10 বছর হবে, তা কিন্তু কখনোই হবে না, একদমই ভুল কথা। এই T=T-নর গামা, এই ফর্মুলাটা রিভার্সেবল ফর্মুলা না। মানে এটার মধ্যে এটা ঢুকায় ওইটা পাইলে, এটার মধ্যে এটা ঢুকাইলে ওইটা পাওয়া যাবে, এরকমভাবে এই জিনিস কাজ করতেছে না। তো আপনাদের অনেকেরই মনে হইতে পারে কি কইতেছেন ভাই, এটা তো কাজ করবে 100%। গামার মান যদি 2 হয় ভাই, দেখেন ভাই, এই যে দেখেন টি এর মান যদি হয় 40, তাইলে
টি নরের মান কত হবে 40/2 20 হবে। আবার ভাই দেখেন উল্টাটা তো সঠিক হয়, এই যে দেখেন যে আমরা মনে করেন গামার মান 2, টি নরের মান মনে করেন 20, সেটা দিলে টি এর মান কত আসে দেখেন গামা ইন্টু টি নর মানে 40 আসে। এই যে দেখেন 20 দিলে 40 আসতেছে, 40 দিলে 20 আসতেছে। এটা তো রিভার্সিবল ফর্মুলাই মনে হইতেছে, একটা দিলে এটা পাওয়া যাবে। আপনারা যদি মনে করেন ম্যাথমেটিক্স আর ফিজিক্স এক জিনিস, তাইলে তো আপনারা ম্যাথমেটিক্স পড়ান, ফিজিক্স পড়ানোর দরকার কি? ঠিক আছে, আপনারা যেটা ধারণা করতেছেন এটা আসলে রিভার্সেবল না, এই ফর্মুলাটা রিভার্সেবল না, এই ফর্মুলাটা সিমেট্রিক। এটা আবার কি বললেন ভাই, একটু জটিল কথা বলে হালাইছি। সিমেট্রিক মানে কি? সিমেট্রিক মানে হলো ফর্মুলাটা যে কোনো রেফারেন্স ফ্রেম থেকে খাটানো যাবে। এই জায়গায় আমরা এখন আলবার্ট আইনস্টাইনের প্রথম সূত্রটার প্রয়োগ করব, মানে প্রথম সিদ্ধান্তটা নিয়ে কাজ করব। অনুসিদ্ধান্ত বলা উচিত না, এটা পোস্টুলেট, একবারে ভালো মতো থিওরি। এটারে ফালাই দিতে পারবেন না। আলবার্ট আইনস্টাইন বলছে পদার্থবিজ্ঞানের সব সূত্র সব জায়গায় খাটবে, যে সূত্র সঠিক ওই সূত্র প্রসঙ্গ কাঠামো চেঞ্জ করলে চেঞ্জ হয়ে যাবে না, ওই সূত্র একই রকমভাবে খাটবে। এটা হলো সূত্রের সিমেট্রি বলে। সূত্রের সিমেট্রি আপনাদের বুঝাইতেছি, আর ওইটা বুঝাইলে আপনি এটাও বুঝবেন যে আপনাদের কী ভুল হইতেছে এখানে। 20 বছরে কেন ওই রকেটে থাকা মানুষ 10 বছর দেখবে না, বরং কি দেখবে জানেন? গামার মান 2 হইলে 20 বছর যদি পৃথিবীতে যায়, রকেটে থাকা মানুষ ওইটাকে 40 বছর দেখবে, 10 বছর না। তো এই জিনিসটা আপনাদের প্যাচ লাগাই দিলাম মাথার মধ্যে, প্যাচ লাগাই দিয়ে প্যাচ এখন খোলাই দিতেছি, সমস্যা নেই, মাথার মধ্যে বেশি কষ্ট নিয়ে লাভ নাই। আমার ভিডিওতে সব কিছুই ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কষ্ট সমস্ত যন্ত্রণা দূর করে দেবো আপনাদের। চলেন আমরা একটু বুঝি জিনিসটা কি বলতে চাইতেছি। আমি বললাম যে আলবার্ট আইনস্টাইনের প্রথম সূত্র হলো পদার্থবিজ্ঞানের সূত্র সব জায়গায় খাটবে, সব রেফারেন্স ফ্রেমে খাটবে। তার মানে এইটাও তো একটা পদার্থবিজ্ঞানের সূত্র, টাইম ডাইলেশন ফর্মুলা। এই জিনিসটাও সব জায়গায় খাটার কথা। সব জায়গায় খাটার কথা মানে হলো রকেটে থাকা কোনো মানুষও এটাকে খাটাইতে পারবে, পৃথিবীতে থাকা মানুষ এটাকে খাটাতে পারবে। রকেটে থাকা মানুষের জন্য এই সূত্রটা বদলে যাবে না, পৃথিবীতে থাকা মানুষের জন্য এই সূত্রটা বদলে যাবে না। দুইটা সূত্র সেম জিনিস, দুইটা জায়গায় খাটবে। এটা হলো সূত্রের সিমেট্রি। এখন এই কথাটা বলে আমি কি বলতে চাইতেছি আপনারা আমি যে কথাটা বলতে চাইতেছি সেটা হলো পৃথিবীতে থাকা মানুষ মনে করে যে রকেটটা এই দিকে চলতেছে, আর রকেটে থাকা মানুষ মনে করে পৃথিবী এই দিকে চলতেছে, রকেট থাইমে রয়েছে। সো রকেটে থাকা মানুষ পৃথিবীরে রকেট মনে করে, এটা হইলো আমি বলতে চাইতেছি। তো এতে কি সুবিধা বা অসুবিধা হইলো ব্যাপারটা বলি। ধরেন গামার মান হলো 2, 2 দিয়ে ভাগ করতে গুণ করতে সুবিধা হয়, এই কারণে গামার মান 2 বলতেছি। গামার মান তো আপনারা এইভাবে রোটোবার করে বেগের মান দেখে বি এর pি/c² করে বের করে আনবেন, এতটুকু কাজ আপনারা ক্যালকুলেটর দিয়ে করতে পারবেন। তাই আমি আসলে অত কিছু লিখতেছি না, আমি জাস্ট বলতেছি গামার মান 2 দিয়ে একটা থট এক্সপেরিমেন্ট বা চিন্তা ভাবনা করতে সুবিধা হবে, এই কারণে 2 ধরতেছি। তো 2 ধরতেছেন কেন মনে মনে কষ্ট পায় না। 2 দিয়ে যোগ বিয়োগ করা গুণ ভাগ করা সহজ, তাই করতেছি। 3ও ধরতে পারেন আপনার ইচ্ছা। এখন দেখেন রকেটে যদি কেউ 2 বছর কাটায়, সেই 2 বছর মনে করেন, 2 বছর না দিয়ে আমি 2 ঘন্টার একটা সিনেমা মনে করেন, 2 ঘন্টার একটা মুভি মনে করেন, রকেটে যদি কেউ দেখে 2 ঘন্টার ওই মুভিটা রকেটে যদি শেষ হয়ে যায় 2 ঘন্টার মধ্যে, তার মানে এটা হলো টি নর। আর আমরা পৃথিবীতে ওই মুভিটাকে যদি এইখান থেকে অবজার্ভ করার চেষ্টা করি, গতিশীল কোনো কিছু টাইমকে মেজার করার চেষ্টা করি, তাইলে আমরা পাবো হলো 2 ইন্টু গামা, মানে হলো 4 ঘন্টা লাগবে। ওই একই সিনেমা পৃথিবী থেকে দেখলে মানুষজন দেখবে যে 4 ঘন্টা করে শেষ হয়েছে। আর রিলেটিভিস্টিক টাইম ইফেক্ট, এটা খুবই সহজ। সো এরপরে রকেটের দিক থেকে চিন্তা করেন, রকেটে থাকা কোনো মানুষ যদি পৃথিবীতে একটা মুভি যেটা 2 ঘন্টা লাগে সেটাকে দেখার চেষ্টা করে, সে দেখবে পৃথিবীও গতিশীল আছে এই দিকে ভি বেগে। সো রকেট থেকে এই 2 ঘন্টাকে মাপার চেষ্টা করলে ঠিক একই রকমভাবে এটা আসলে এই টাইমটা পৃথিবীতে থাকা মানুষজন, যেখানে মুভিটা চলতেছে ওইটা পৃথিবী, তাই এই টাইমটা মাপছে যারা, এইটাই হইল টি নর। কারণ এই মুভিটা যে ফ্রেমে আছে, ফ্রেম অফ রেফারেন্স আর্থ এবং রকেট আর পৃথিবী, দুইটা ফ্রেম অফ রেফারেন্স এখানে আছে বা প্রসঙ্গ কাঠামো আছে। আমি মুভিটা এবার চালাইছি পৃথিবীতে,
আর মাপতেছি রকেট দিয়ে। সো রকেট দিয়ে যদি এই 2 ঘন্টার সিনেমাকে মাপার চেষ্টা করি রকেটে থাকা অবস্থায়, তাহলে ওইটা হবে গতিশীল টাইম, মানে গতিশীল কোনো কিছুর টাইম। মানে এই পুরো সিনেমাটা যে পৃথিবীতে হচ্ছে ওই পৃথিবীটা রকেটে থাকা মানুষ পিছনে যাইতে দেখবে, কারণ রকেটের বেগ আছে সামনের দিকে। কিন্তু রকেটে থাকা মানুষ নিজের বেগ ফিল করবে না, ফিল করবে পৃথিবী উল্টা দিকে যাইতেছে। তো তারাও কি করবে, তারাও গামা বের করবে। গামা ডানে বামে গেলে কোনো সমস্যা হয় না, গামা একটা সিমেট্রিক প্রপার্টিস দিয়ে তৈরি, কারণ ভি স্কোয়ার এটা দেখেন, ডানে গেল না বামে গেল তাতে কিছু আসা যায় না। তো গামার মান ঠিকই থাকবে, বেগ যা থাকে তাই তা দিয়ে ঠিকঠাক মতো যদি দেখেন গামার মান চেঞ্জ হবে না। তো এখন তাইলে এই 2 ঘন্টা কত ঘন্টা হয়ে যাবে ওইখানে রকেটে থাকা মানুষ পৃথিবীতে ওই 2 ঘন্টার মুভিটাকে আবারও 4 ঘন্টায় দেখবে, কারণ গামার মান 2ই আছে, কোনো চেঞ্জ হয় নাই। এখন এইখানে খেয়াল করেন, যদি পৃথিবীতে 4 ঘন্টা করে কোনো সিনেমা হইতো, তাহলে রকেটে থাকা মানুষরা এই যে পৃথিবীতে হইতো যদি বলি 4 ঘন্টা, তাহলে এটা টি থাকবে না, তখন ওইটা টি নর হয়ে যাবে। কারণ কোথায় সিনেমাটা হইতেছে সেইটার রেসপেক্টে হইলো, যেখানে সিনেমাটা হচ্ছে ওইখানের টাইমটা হইলো টি নর। যদি আমি রকেটের মুভি চালাই দেই সেটা টি নর হয়ে যেতেছে, যদি পৃথিবীতে চালাই দেই সেটা টি নর হয়ে যেতেছে। এখন আমি যেটা বলতে চাচ্ছিলাম, এই যে এই 4 ঘন্টা যদি পৃথিবীতে কোনো সিনেমা চলে সেটা রকেট থেকে যদি দেখে, তাইলে সেটা হয়ে যাবে 8 ঘন্টা। এখন আমি গ্রাফিক্যালি এই কথাটাই আবার বলবো, আপনারা অনেকেই হয়তো বুঝেন নাই, কারণ এটা বুঝতে একটু মাথার মধ্যে বেশি জিনিসপত্র থাকতে হয়। সব সময় যদি না থাকে বেশি জিনিসপত্র তাহলে বুঝতে একটু অসুবিধা হবে। তাতে সমস্যা নাই, আমি আপনার মাথায় বেশি কষ্ট না দিয়ে সহজভাবে বুঝাই দেওয়ার চেষ্টা করতেছি। আসলে এই ফর্মুলা সিমেট্রি কথাটা দ্বারা আমি বলতে চাচ্ছিলাম, এই ফর্মুলাটার মধ্যে টি এবং টি নট চেঞ্জ হইতে থাকে, কোথা থেকে কে কী মাপতেছে ওটার উপর বেস করে এটা চেঞ্জ হয়ে যায়। রকেট থেকে যদি কেউ মেজার করার চেষ্টা করে, রকেটে আপনি চলে যান, তখন রকেটের ঘটনাগুলো সব টি নট দিয়ে প্রকাশ করতে হবে। আবার পৃথিবীতে যদি চলে আসেন, তখন পৃথিবীর ঘটনাগুলোকে আপনি টি নট দিয়ে প্রকাশ করতেছেন, কিন্তু পৃথিবীর ঘটনা আপনি রকেট থেকে দেখতেছেন, তখন ওইটা হয়ে যাবে টি। আবার রকেটের ঘটনা পৃথিবী থেকে দেখতেছেন, তখন ওইটা হয়ে যাবে টি। মানে টি নর এবং টি একটা আরেকটা রিলেটিভ স্টাইলে পরিবর্তন হতে থাকে। এখন আমি যে খেলা দেখাবো এই খেলা আপনি সাধারণত ইন্টারনেটে অন্য জায়গায় দেখবেন না, এখন দেখাচ্ছি আপনাকে নতুন রকমের খেলা। মনে করেন এটা হলো রকেট, এটা হলো পৃথিবী আর্থ। এখানে আমি এখন 1 2 3 এগুলা লিখবো, দেখেন 1 2 সরি এটা 1 হবে, ওই পাশে 1 এই পাশে 1ই লিখবো। এটা 2, এটা হলো 3, এটা হলো 4, এটা হলো 5। আচ্ছা, রেকর্ডিং কি হচ্ছে? আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ হচ্ছে, মনে হচ্ছে এতক্ষণ ধরে ক্লাস নিতেছি, যদি রেকর্ড ঠিকঠাক মতো না হয়। 6, এই 6 পর্যন্ত থাকুক আপাতত। দেখেন এখন যে কাজটা করব একটু বুঝতে কষ্ট হইতেই পারে, কিন্তু এটা দিয়েই আসলে বোঝা যাবে সব কিছু। একটা সুন্দর কিছু কালার টালার যদি নেওয়া যায়, পিঙ্ক, রেড, পিঙ্ক থাক, লাইট পিঙ্ক। ওকে, ধরেন এই রকেটে আপনি একটা সিনেমা ছাইড়া দিছেন, বা আপনি মনে করেন না এইখানে আপনি নিজেই চলে গেছেন, রকেটে উঠতেছেন, রকেট ভি বেগে চলতেছিল। সো রকেট ভি বেগে চলা কথাটার মানে হলো রকেটের বেগ হলো এইখান থেকে দেখলে, পৃথিবী থেকে দেখলে আপনার ভি এইদিকে মনে হবে বেগ, আর রকেট থেকে পৃথিবীরে দেখলে এটার উল্টা জিনিস মনে হবে পৃথিবী উল্টা দিকে চলে যাচ্ছে ভি বেগে। সো রকেটের বেগ থাকলে পৃথিবীরও বেগ চলে আসবে রকেটে থাকলে আপনি। তো রকেটে মনে করেন আপনি 1 বছর থাইকে আসছেন, 1 বছর মানে সময় গেছে 1 থেকে 2, তাহলে কতক্ষণ গেল? 1 বছর গেল। এখন রকেট থেকে আপনি পৃথিবীতে আসা মাত্র দেখবেন
ওই সময় থেকে যদি 2 জায়গায় কাউন্টডাউন শুরু করেন তাহলে আপনি দেখবেন যে আপনি পৃথিবীতে আসার পরে গামার ভ্যালু, যদি এখানে গামার ভ্যালুটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, ওইটা একটু দিয়ে নেই। যদি গামা ভ্যালুটা 2 হয় তাহলে কি হবে? দ্বিগুণ হয়ে যাবে। কি দ্বিগুণ হয়ে যাবে? এই 2-এর থেকে আপনি আসলে পৃথিবীতে এই যে 1 ঘন্টা বা 1 দিন বা 1 বছর, এটা যাই বলি, আপনি 1 বছর যদি এখানে থাইকা আসেন তাহলে পৃথিবীতে ওই 1 বছরটা এখান থেকে কেউ যদি দেখা শুরু করে তাহলে দেখা যাবে যে এটা গামার ভ্যালু দ্বিগুণ, তাই 1 বছর 2 বছর মানে এইখানে চলে গেছে পৃথিবীর সময়। তো তাইলে আপনি যে কোথায় ল্যান্ড করবেন পৃথিবীতে নামলে? 3 বছর ভবিষ্যতে চলে যাবেন। নর্মালি পৃথিবীতে যদি 1 বছর থাকতেন তাহলে এইখানে আসার কথা ছিল, কিন্তু সেইখানে আপনি আসবেন না। আপনি কোথায় চলে যাবেন দেখবেন? 1 2 3 মানে 2 বছর চলে গেছে। এই যে 1 বছর, এই যে 1 বছর, 2 বছর চলে গেছে। আপনি পৃথিবীতে আসার পরে দেখবেন পৃথিবীর একটু ফিউচারে চলে গেছেন 1 বছর। আচ্ছা, এখন আপনি পৃথিবীতে ধরেন 1 বছর থাকলেন, এই যে 3 থেকে 4, 1 বছর থাকার ইচ্ছা হয়েছে আপনার, আপনি আসলে বউ বাচ্চা ফালায় রেখে গেছেন, ঠিক আছে? বউ রাগ করবে, নাইলে খালি রকেটের দিন কাটাইলে হবে? এখন আপনি পৃথিবীতে 1 বছর থাকলেন। এখন খেয়াল করেন, আমি একটু টাইমিংগুলোকে একটু আইডেন্টিফাই করে দিচ্ছি। কি কালার দিয়ে যে কী লিখবো এটা চিন্তায় করে গেলাম। এইখানে একটু ইয়েলো কালারই দেই থাক। দেখেন এইখানে এই 1 বছর যেটা, সেটা হইলো আপনি রকেট থেকে অনুভব করতেছেন, তাই ওটা টি নর, মানে আপনার সাপেক্ষে ওই টাইমিংটা স্থির 1 ইয়ার যেটা ছিল। আর এইখানে যে আপনি টাইমটা দেখতে পাচ্ছেন সেটা হলো আপনার টাইম না, এইখানে পৃথিবীর মানুষ, আপনার ওয়াইফ মনে করেন যে পৃথিবীতে রয়েছে, সে এটা মেজার করছে। সো আপনার 1 বছর, আপনার ওয়াইফ সেই 1 বছরের সিনেমাটা দেখতে পারবে 2 বছর ভইরা, কারণ সে নিশ্চল কাঠামোতে আছে আর কি বলা যেতে পারে। সে আসলে গতিশীল কোনো কিছুকে মাপতেছে, এইভাবে বললেই বেটার হয়। সো সে গতিশীল 1 ঘন্টার সিনেমা 2 ঘন্টা করে দেখবে, দেখা গেল স্লো মোশনে দেখলো। সো স্লো মোশনে কি যেন একটা গান আছে, হ্যাঁ যাই হোক, এখন আমরা এইখানে যদি আমরা বলি 1 ঘন্টা থাকছে, এই 1 ঘন্টা আর ওই 1 ঘন্টা কিন্তু একরকম না। যাই হোক, এই 1 ঘন্টা পরে যদি আপনি ওইখানে ওই ফ্রেমে চিন্তা করেন, এইখানে 1 ঘন্টা গেছে মানে কি, আপনার মনে হতে পারে তাহলে উনি আধা ঘন্টা গেছে মনে হয়, এনে নামবো না। অনেক বড় ভুল হবে এই কাজটা করলে। রকেটের মানুষরা এই 1 ঘন্টাকে রকেট থেকে দেখতেছিল। রকেট থেকে দেখার মানে হলো এইখান থেকে দেখতেছিল, এখান থেকে দেখার মানে হলো এই রকেট নিজে স্থির ছিল, পৃথিবী ওইদিকে গতিশীল আছে, এরকম চিন্তা করতেছিল। তার মানে রকেট থেকে যারা দেখতেছে তারা আপনার এই 1 ঘন্টাকে একটা গতিশীল জিনিসের টাইমই দেখতেছে। আপনার ওয়াইফ এখান থেকে আপনার সে 1 ঘন্টা যেভাবে দেখতেছিল, রকেট থেকেও আপনার কোনো বন্ধু বা বান্ধবী, মনে করেন রকেটে আপনার আরেক বউ আছে, এই খাইছে, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে, সেই গার্লফ্রেন্ড হলো এইখানে পৃথিবীতে আপনাকে দেখতে পাচ্ছে, কিন্তু পৃথিবী কিন্তু সে গতিশীল পাবে। আপনার ওই গার্লফ্রেন্ড সে কিন্তু পৃথিবীকে উল্টা দিকে গতিশীল দেখবে, তার মানে সে এই টাইমটাকে গতিশীল টাইম হিসেবেই দেখতেছে। সো আপনি এখানে আছেন, তাই আপনার সাপেক্ষে টাইমটাও মেজার করতেছেন, আপনার নিজেরই বয়স নির্ণয় করতেছেন। এই কারণে এটা এখন টি নর হয়ে যাবে। খুব সাবধান, অনেকে এটা বুঝবে না। অনেকে ভাববে যে হে পৃথিবীর তো বেগ নাই, তাই এখানে সময়টারে টি নর কেন বললেন? আগে না রকেটে আসছিলেন, রকেটের বেগ আসছিল, ওইটা না টি নর বলতেছেন? টি নর কি, টি কি, আজগবি লাগতেছে। আসলে খুব সহজ কথা, আপনি যেখানে আছেন, যেখানে এই সময়টা মাপতেছেন, দুইটা যদি সেম মিলা যায়, আপনি ওইখানে আছেন, সময়টা এখানকার, তাইলে ওইটা স্থির টাইম মাপতেছেন বলতে পারেন, আপনার সাপেক্ষে ঘড়ি স্থির। কিন্তু আপনার এই টাইমটাকে দূরের থেকে অন্য কেউ যদি মাপে, তাইলে সে আসলে ওটাকে বেশি মাপবে। কত গুণ বেশি? গামা গুণ বেশি। গামার মান 2, তাইলে এটা 1, এটা হয়ে যাবে 2। সো এখন এই 1 বছর যাওয়ার পর ওইখানে কত বছর যাবে? 2 বছর চলে যাবে। তার মানে আপনি এইখানে পৌঁছাবেন যদি এবার রকেটে আবার ফেরত যান। রকেটে ফেরত গেলে আপনি আসলে এই জায়গাটায় পৌঁছাবেন। এখন যদি আবার রকেটে 1 বছর থাকেন তাহলে প্যাটার্ন রিপিট হবে। 1 বছর যদি থাকেন
আচ্ছা, এরপর তাহলে কি হবে, 1 বছর যদি থাকেন তাহলে দেখবেন পৃথিবীর মানুষের 2 বছর চলে গেছে, আপনি এই পয়েন্টে এসে ফেরত আসবেন। একটু বাঁকা বাঁকা লাইন হচ্ছে, সরি ফর দ্যাট, কিছু করার নাই। গ্রাফিক্স দিয়ে কাজ করতে গেলে মেলা সময় নষ্ট হয়ে যায়, তাই একটু বারবার টেনে টেনেই আঁকলাম। দেখেন এইখানে যে টাইমটা গেছে, এটা 2 ঘন্টা কেন গেল, কারণ এইখানের মানুষজন গতিশীল কোনো কিছু টাইমকে কনভার্ট করছে। এই 1 ঘন্টা হইলো পৃথিবী যেটা আসলে উল্টা দিকে যাচ্ছিল সেইখানকার টাইম। ওইখানে বৈশা বৈশা যারা মাপবে এই টাইমটাকে, তারা ওইটা ডবলই মাপবে। তার মানে এইখানে টি ইজ ইকাল টু আসলে 2। আর এটা টি বলতেছি কারণ গতিশীল কোনো কিছু সময় মাপা হইতেছে। আপনি নিজেই পৃথিবীতে আছেন, পৃথিবী রকেট থেকে গতিশীল মনে হইতেছে, ওই কারণে এটা এরকম। আবার এইখানে কি হইলো, এখানে রকেটে আপনি চলে আসছেন, তাহলে এখন এই যে এই 1 কিন্তু টি নর, টি না কিন্তু, কারণ আপনি এখন রকেটে আছেন। আবার আপনি যখন পৃথিবীতে যাবেন তখন ওইটা টি নর হয়ে যাবে, পৃথিবীতে আসলে এটা টি নর। এখন আপনি রকেটে আছেন, ওই 1 ঘন্টাকে পৃথিবীর মানুষ মাপার চেষ্টা করতেছে, পৃথিবীতে আপনার বউরে রেখে আসছেন, সে মাপতেছে, সে কিন্তু এটাকে টি হিসেবে মাপবে। বারবার খেয়াল করে দেখেন, সূত্র সিমেট্রিক্যাল, তাই আপনি একটা নর্মাল একটা প্যাটার্ন পাবেন যেটা মেনটেন হবে। আরেকটা ব্যাপার হলো, একবার টি নর আর একবার টি সুইচ হচ্ছে, ফ্লিপ হচ্ছে, আপনি মুভ করতেছেন, আপনার সাথে সাথে সূত্রের টি এবং টি নটও চেঞ্জ হয়ে যেতেছে। আপনি কোন জায়গায় আছেন সেটার উপর বেস করে টি এবং টি নট চেঞ্জ হইতেছে। এই কারণে কখনো মনে করেন না যে ফর্মুলাটা রিভার্সেবল, বা মানে আপনি এইখানে যেহেতু 2 দিলে এখানে 1 পাওয়া যায়, এখানে 2 দিলে 1 পাওয়া যায়, তাহলে এনে 1 দিলে মনে অর্ধেক পাওয়া যাবে, এরকম কিন্তু মনে করেন না, সাবধান। টি এবং টি নরের মিনিং যারা বুঝে না, এটা অনেক বিজ্ঞানীও বুঝে না, সো আপনি না বুঝলে খুব যে অসুবিধা হয়ে যাবে তা না। তার কিন্তু আমার ক্লাস করার পরে বুঝতেছেন না, তাইলে কিন্তু খুব সাংঘাতিক ব্যাপার। বাংলাদেশে আপনাকে আমি এই জিনিসটা দেখাইলাম, আমার পরে হয়তো আরও অনেক ভিডিও বানাবে অনেকেই, সো তারা হয়তো আরও সুন্দর করে এক্সপ্লেন করবে। আপনাদেরও শেখাইলাম, আপনারা টিচার হয়ে থাকলে এগুলো জানাটা দরকার। রিলেটিভিটির অনেক কিছুর প্রয়োগ আছে যেটা আমরা এই চ্যানেলের মধ্যে কাভার করব। আপনার যদি প্রয়োজন হয় আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বাট আমি সাবস্ক্রাইব করার জন্য কোনো রিকোয়েস্ট করতেছি না। আপনারা কি সাবস্ক্রাইব করবেন না করবেন এটা আপনাদের দায়িত্ব, তাই না? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এই জিনিসগুলো আমার দায়িত্ব না, এটা আপনাদের দায়িত্ব। যদি কোনো কিছু শিখে থাকেন অন্যরা শিখিয়ে দেবেন, সাহায্য করবেন পুরো দেশকে শিখতে, জানতে এবং বুঝতে। সো এইটা ছিল আসলে আমাদের হিডেন মিনিং। কিসের হিডেন মিনিং? টি ইজ ইকাল টু টি নট গামা, এই ফর্মুলাটার মিনিং ইন্টারনাল মিনিং ছিল এটা আসলে। সো ওভারঅল আপনারা জানতে পারলেন এই ফর্মুলাটা কিভাবে আসলে কাজ করে, এবং টি আসলে টি নরের গামা গুণ বেশি হয়। সো টাটা বাই বাই, নেক্সট ক্লাসে দেখা হবে।